বাড়িতে প্রবেশ করা মাত্রই সোনালি হনহনিয়ে নিজের ঘরে গিয়ে ভিতর থেকে দরজা ঠাস করে দরজা লাগিয়ে দিল। পিহুর ভীষণ ক্লান্ত লাগছে, শারীরিক মানসিক দুইভাবেই। পিহু কলতলায় গিয়ে হাত মুখ ধুচ্ছিল। সুমা মেন গেট বন্ধ করে পিহুর কাছে এসে দাঁড়ালো। কোমরে এক হাত রেখেছে। তার চোখে মুখে রাগ, বিরক্তি, হিংসার মিশ্রিত ছাপ স্পষ্ট। সুমা বললেন, ও বাড়ি ঢোকার সময় কি বলেছিলাম তোকে আমি? পিহু শীতল চোখে সুমার দিকে তাকিয়ে বলল, তোমাদের আশেপাশেও যেন না গেছি সেটা বলেছিলে। সুমা বিষ মেশানো কণ্ঠে বললেন, হ্যাঁ, আমাদের আশেপাশে গেছিসনি ঠিকই, কিন্তু সুযোগ পেতেই বড়লোক ক্ষমতাবান বেটার দিকে টলে পড়েছিস। লোভ সামলাতে পারিসনি, তাই না? পিহু আহত চোখে তাকালো সুমার দিকে। চাপা রাগও কাজ করছে ওর ভিতরে। পিহু বলল, এইসব কি বলছো মা? সুমা গর্জে ওঠা কণ্ঠে বললেন, এই চুপ! একটা শব্দ মুখ দিয়ে বের করবি, তোর চুলার পাড় থেকে খুন্তি গরম করে এনে মুখের উপর বসিয়ে দেব একদম। পিহুর চোখে মুখে ভয়ের কোনো ছাপ স্পষ্ট হলো না সুমার এমন হুমকিমূলক কথা শুনে। পিহু দৃঢ় কণ্ঠে বলল, আমার আত্মসম্মান এতটাও ঠুনকো নয় যে আমি কোনো পুরুষের দিকে নিজে থেকে ঢলে পড়ব। এমপি সাহেবের সঙ্গে যা হয়েছে তা পুরোটাই ভুল বুঝাবুঝি ছিল। প্রজেক্টরে তুমি দেখেছিলে মা, ওই অসভ্য লোকটা আমার কোমরে হাত দিয়েছিল। আমি তো তাকে বলিনি আমাকে ছোঁয়ার জন্য। আর না, এমপি সাহেবকে এমন অবস্থানে দাঁড়াতে বলেছিলাম যাতে ভুল করে তার গালে আমি থাপ্পড়টা বসাতে পারি। এমপি সাহেবকে আমি এটাও বলিনি আমাকে দেখে তার মুগ্ধ হতে হবে। আর সবার সামনে আমাকে হবু স্ত্রী হিসেবে ঘোষণা না করলে আমি তার পদই ছিনিয়ে নিব। সবটা তিনি নিজ থেকেই করেছিলেন। সুমা দাঁতে দাঁত পিষে বললেন, আমার মেয়েটা এখনো কোনো ভালো ছেলের নজরে পড়েনি। ওর আগেই তোর গতি এত ভালো জায়গায় হয়ে যাবে তা যে আমি চুপচাপ বসে দেখবো না সেটা এখনই মাথায় ভালোভাবে ঢুকিয়ে নে। তোকে আমি কিছুতেই এত সুখ হজম করতে দিব না রে পিহু। এই বলে সুমাও স্থান ত্যাগ করলেন। পিহু দৃঢ় পায়ে এগিয়ে বারান্দায় এসে বসলো। দৃষ্টি ওর মাঠের আঙ্গিনায় ওপর স্থির হয়ে আছে। পিহুর দু চোখ মুহূর্তেই নোনা জলের পুকুরের পরিণত হয়ে উঠল। ওর মন যেন ওর মস্তিষ্ককে প্রশ্ন করলো, কি দোষ পিহুর? কেন শুধু ওকেই ছোট নজরে দেখা হয়? পিহুর জীবনে যদি সত্যি একটু ভালো থাকার মাধ্যম হিসেবে এমপি সাহেব এসে থাকেন, তাহলে এই নিয়ে সোমা সোনালের এত হিংস্রতা কেন? কেন পিহুকে বারবার কষ্ট সহ্য করতে হবে? ওর কি সুখ কুড়িয়ে একটু ভালো থাকার কোনো অধিকার নেই? কেবল যন্ত্রণাই কি ওর সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে? কোনো সুখ ওর সই হয় না কেন? যন্ত্রণাই ওকে আষ্টেপৃষ্টে ধরে রাখে সর্বক্ষণ। পিহুর দু চোখ আর বাদ মানল না। টপ করে অশ্রু ঝরে পড়ল ওর কোলের উপর। পিহু সেদিকে পাত্তা দিল না। অন্যদিকে ঢাকার উপকণ্ঠে জনবসতি থেকে অনেক দূরে একটা পুরনো গুদামঘরের মতো জায়গা, যার রূপনকশা বাহির থেকে এরকম মনে হলেও ভিতরে তা পুরোপুরি ভিন্ন। পুরো জায়গাটি হাই সিকিউরিটি বেষ্টিত। চারপাশে উঁচু প্রাচীর তোলা রয়েছে। প্রাচীরের উপরে আরো এক হাত উচ্চতার ইলেকট্রিক কাঁটাতারের ব্যবস্থা করা হয়েছে, যেই অংশটুকু সর্বক্ষণ কারেন্ট হয়ে থাকে। মূল গেট পেরিয়ে ভিতরে ঢোকার জন্য মুখে ফেস রিকগনিশন স্ক্যানার লাগে, যেটা ছাড়া অন্য কেউই ভিতরে ঢুকতে পারবে না। গেট দিয়ে ঢোকার পরই সেখানে দাঁড়ানো গার্ডসদের হাতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি স্নাইপার পর্যন্ত দেখা গেছে। চারদিকে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের আওতায় থাকে সর্বক্ষণ। এই জায়গাটির একদম ভিতর পর্যন্ত ঢুকতে হলে 3টা চেক পয়েন্ট পার হতে হয়। প্রথম ধাপকে বলা হয় গাড়ি স্ক্যানার, দ্বিতীয় ধাপকে বায়োমেট্রিক স্ক্যানার, আর শেষ ধাপকে বলা হয় কনফার্মেশন কোড ডায়াল। এই 3 আলো পেরিয়ে ভিতরে ঢুকলে লম্বা হালকা আলো অন্ধকার করিডোর থাকবে। যেই করিডোরে দেয়ালে লাল আলো মিটমিট করে জ্বলানেবা করে সর্বক্ষণ। ভেতরের দেয়ালগুলো সাউন্ড প্রুফ হওয়ায় বাইরে পর্যন্ত কোনো শব্দ পৌঁছাতে পারে না। নিচতলায় বিশাল হল রুম। সেখানে সারফারাজের সব গার্ডসরা ট্রেনিং করে। মার্শাল আর্ট, অস্ত্র চালান, সব ধরনের ট্রেনিং হয়। দোতলায় একটা বিশাল বহুল অফিস আছে। সারফারাজ ওর সিক্রেট কাজগুলো এখানে বসেই সম্পন্ন করে। রুমটির ভিতরে বড় আকারে একটা টেবিল আছে। রয়েছে নরম গদি বিশিষ্ট কয়েকটা নরম চেয়ার। দেয়ালে সারফারাজের নিজের একটা বিশাল সাইজের ছবি বাঁধানো অবস্থায় টাঙ্গানো রয়েছে। এছাড়াও পাশের একটা সেলফ ভর্তি বিভিন্ন ফাইল রাখা রয়েছে। সেই ফাইলগুলোর ভিতরে কি আছে তা কেবল সারফারাজ আর ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আহাদ জানে। এছাড়াও একটা বিশেষ টর্চার রুমও আছে এখানে, যা সম্পূর্ণই লোহা দ্বারা তৈরি। রুমের ভিতর লোহার শিকল ঝুলছে, যার হুক ছাদের সাথে লাগানো। এই রুম জুড়ে আলো খুব অল্প, কেবল যেই চেয়ারে বন্দিকে বসানো হয়
তার মাথার উপর জ্বলে, যা চারপাশ মিলিয়ে হাত দেড়েক জায়গা ভালোভাবে আলোকিত করতে পারে। সারফরাজের গার্ডসরা রায়হানকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে থানায় না দিয়ে এখানে নিয়ে এসেছে। লোক সম্মুখে সারফরাজ রায়হানকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা বললেও ওর আসল হুকুম ছিল রায়হানকে নিজ আস্তানায় নিয়ে আসতে বলা। গার্ডসরা রায়হানের হাত পা লোহার শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে এসেছে টর্চার রুমের দিকে। রায়হানের চোখেও কাপড় বাঁধা রয়েছে। ভয়ে রায়হানের মুখ থেকে কেবল তাকে যেন ছেড়ে দেওয়া হয় সেই আকুতিমূলক শব্দগুলো বের হচ্ছে। টর্চার রুমের ভিতরে ঢোকার পর গার্ডসরা রায়হানকে লোহার চেয়ারে বসিয়ে দিয়ে খুব শক্তভাবে তাকে বেঁধে ফেললো। সারফরাজ দোতলায় ওর বিলাসবহুল সেই অফিস কক্ষের ভিতরে চেয়ারে বসে সিসিটিভি স্ক্রিনে তাকিয়ে আছে। রায়হানের ভয়ে কাঁপতে থাকা মুখটা সারফরাজের সামনে জ্বলজ্বল করছে। কিয়ৎক্ষণ পর সারফরাজ আহাদের সাথে অফিস কক্ষে থেকে বের হয়ে সোজা টর্চার কক্ষে প্রবেশ করলো। সারফরাজ রায়হানের সম্মুখে এসে দাঁড়ালো। সারফরাজ থেকে খানিকটা পিছনে আহাদ দাঁড়িয়ে আছে। রুমের ভিতরে আরো 4 জন গার্ডস উপস্থিত রয়েছে। 4 জনের হাতেই রাইফেল ধরা। সারফরাজ আহাদকে ইশারা করতেই আহাদ এগিয়ে এসে রায়হানের চোখের উপরে থাকা পট্টিটা খুলে দিল। রায়হান এবার নিজের চারপাশে একবার চোখ বুলাতেই ভয়ে মাত্রা ওর এবার আকাশ ছুঁয়ে হয়ে গেল। রায়হানের কলিজা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে পুরোপুরি। সারফরাজ রায়হানের দিকে কিছুটা ঝুঁকে গা হিম করা কণ্ঠে বলল, থানায় দিলে তো তুই জামিনে বের হয়ে আসতি খুব সহজেই, আবারও মাথা চাড়া দিয়ে উঠতি। কিন্তু তোকে নিখুঁতভাবে বোঝানো দরকার, মেয়েদের দিকে কুদৃষ্টি দিলে আর তাদের বাজেভাবে স্পর্শ করলে আসলে কি হয়, তাই তোকে এখানে আনা হয়েছে। রায়হান কাঁপান্বিত কণ্ঠে বললেন, আমার জানে মারবেন না এমপি সাহেব, আল্লাহর দোহাই লাগে আপনাকে। সারফরাজ বাঁকা হেসে বলল, না না, জানে কেন মারতে যাব বোকা, এই একটু খাতির যত্ন করব। আল্লাহর দেওয়া যেই সুন্দর হাত দুটোর অপব্যবহার করেছিস তুই, ব্যাস সেই দুটো হাতের শরীর থেকে আলাদা করে দেব চিরতরে। সারফরাজের মুখে এমন কলিজা কাঁপিয়ে তোলার মতো কথা শোনার পর রায়হানের ভয়ে এমন চূড়ান্ত রূপ নিল যে সে মুহূর্তের মধ্যেই নিজেকে ভিজিয়ে ফেলল। সারফরাজ বিরক্ত হয়ে নাক ছিটকে বলল, এসব কি আহাদ, সামান্য হাত কাটবো বললাম, এতেই শালা প্যান্ট ভিজিয়ে ফেললো, দিস ইজ নট ফেয়ার। আহাদ কি বলবে কিছুই যেন বুঝে উঠতে পারছে না। সারফরাজ আবারও বলল, শুভ কাজে কখনোই দেরি করা উচিত না, ইলেকট্রিক কাটার মেশিনটা আনার ব্যবস্থা করো আহাদ। কোনো প্রশ্ন না করেই আহাদ দ্রুত চলে গেল মেশিনটা আনতে। এদিকে রায়হান অনুনয় বিনয়ের স্বরে চিৎকার করে বলছে, না না, আমাকে ছেড়ে দিন এমপি সাহেব, আমার হাত কাটবেন না প্লিজ, আমি আর কোনোদিন এমন ভুল করব না, আল্লাহর কসম আর কোনোদিন করব না। কিন্তু সারফরাজ নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে। নিজের বাম কানে হাতের কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে আলতোভাবে নাড়তে শুরু করলো সে, যেন রায়হানের চিৎকার তার কান অব্দি পৌঁছাচ্ছে না। আহাদ মেশিনটা নিয়ে এসে সারফরাজের হাতে তুলে দিল। সারফরাজ ঠোঁটে তখনও ফুটিয়েছে সেই শীতল ভয়ঙ্কর কাপা হাসির রেখা। মেশিনটা চালু হতেই তার গুর্নের শব্দ ও সারফরাজের ধীরে ধীরে নিজের দিকে অগ্রসর হতে দেখে লোহার শিকল দ্বারা বাঁধা অবস্থায় থাকা রায়হান প্রাণপণে ছটফট করছে ছুটার জন্য। কখনো ডানে কখনো বামে শরীরটা টেনে নেওয়ার ব্যর্থ চেষ্টা করছে সে, কিন্তু কোনোভাবেই নিজেকে ছাড়াতে না পেরে রায়হানের অবস্থা হয়ে উঠেছে আরো বেহাল। মুহূর্তের মধ্যেই সারফরাজ রায়হানের ডান কাঁধের একটু নিচ থেকে হাতের বাকি অংশ কেটে ফেললো কাটার মেশিন দিয়ে। যন্ত্রটি দ্বারা রায়হানের মাংস ও হাড় চূর্ণ হওয়ার শব্দ টর্চার গড় ছাড়িয়ে বাহির পর্যন্ত চলে গেল যেন। সাথে রায়হানের অসহনীয় যন্ত্রণা আর্তনাদের শর্ত আছে। সারফরাজ এবার রায়হানের বাম হাতটাও ঠিক একইভাবে কেটে ফেললো। প্রচন্ড রক্তক্ষরণে রায়হান সেন্সলেস হয়ে গেল। লাল রক্তে মুহূর্তে ভিজে গিয়েছে সারফরাজের পরনে থাকা শুভ্র সাদা পাঞ্জাবিটা, তবু ওর চোখে বিন্দুমাত্র দয়ার ছাপ ফুটে ওঠেনি। সারফরাজ মেশিনটা বন্ধ করে পাশের মেজের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে আহাদকে উদ্দেশ্য করে বলল, এর ট্রিটমেন্ট করো ঠিকভাবে, বেঁচে থাকতে হবে একে, আর কেটে ফেলার হাত দুটো অংশ আমার পোষা কুকুরকে খেতে দিও। এই বলে সারফরাজ দ্রুত গতিতে টর্চার রুম থেকে বের হয়ে গেল। আহাদ সারফরাজের কথা অনুযায়ী কাজ শুরু করে দিল। ভোরবেলা আজানের সুরে পিহুর ঘুম ভাঙলো। শোয়া থেকে উঠে বসে দু চোখ আলতো করে ডলে ঘুমের রেশ কাটানোর চেষ্টা করলো পিহু। গত রাতে অনেক দেরি করে ঘুমিয়েছে সে। একজন মানুষের সুস্থ থাকার জন্য অন্তত 6 ঘন্টা ঘুম প্রয়োজন, কিন্তু আজ পিহুর ঘুম পূর্ণ হয়নি, ফলে মাথাটা ভারী হয়ে আছে, শরীরটাও ক্লান্ত ক্লান্ত লাগছে।
বিছানা থেকে নেমে দাঁড়িয়ে হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো খোপা করে নিল পিহু। রাতে বেনুনি করার মতো শক্তি আর ছিল না ওর, তাই চুলগুলো ওভাবেই এলোমেলো অবস্থাতে রেখে ঘুমিয়ে পড়েছিল সে। বালিশের নিচ থেকে ওড়নাটা টেনে গায়ে জড়িয়ে ঘর থেকে বের হলো পিহু। বারান্দায় আসতেই দেয়ালে টানানো ঘড়িটা চোখে পড়ল পিহুর। দেখলো সময় তখন ভোর 4:50। দিনের সময়টা যেন দীর্ঘ হয়ে গিয়েছে, তাই রাত্রিও শেষ হয়ে যায় খুব তাড়াতাড়ি। পিহুর গায়ে এখন একটি পুরনো থ্রি পিস রয়েছে, যার রং চটে যাওয়া আকাশি না নীল বোঝা যাচ্ছে না। এই জামাটি আগে সোনালি দীর্ঘদিন ধরে ব্যবহার করেছিল, তারপর পিহুকে দিয়েছে পরিধানের জন্য। আসলে পিহুর ঘরে যে কয়টা জামা কাপড় আছে সবই একসময় সোনালির ব্যবহৃত। ছোট থেকেই সে পুরনো জামাগুলো পরিধান করে করে দিন কাটিয়ে আসছে পিহু। কলতলা থেকে অজু করে ফজরের নামাজ আদায় করলো পিহু। নামাজ শেষে নিজের রুম, বারান্দা আর আঙ্গিনা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিল। সুমা আর সোনালি তখনও নিজেদের ঘরে গভীর ঘুমে। ওদের রুমের দরজা ভিতর থেকে বন্ধ। আসলে ওরা কেউই নিয়মিত নামাজ কালাম পড়ে না। সুমা সাধারণত সকাল 8টার পর ঘুম থেকে ওঠে, আর সোনালি প্রায়ই 11টার আগে ঘুম থেকে ওঠে না। হাতের টুকটাক কাজ সেরে পিহু প্রতিদিনের মতো নাস্তা প্রস্তুত করতে রান্নাঘরের স্থানে গিয়ে বসলো। সুমা আর সোনালি রোজ সকালে পরোটা, ডিম ভাজি আর চা খায়, কিন্তু পিহুর ভাগে এসব কিছুই থাকে না। এমনিতেও তেলে ভাজা কোনো খাবার পিহুর পছন্দ নয় খুব একটা, সেটা অনেক আগে থেকেই। তাই প্রতিদিন সকালে পিহু একটা সাদা রুটিই খায়, সাথে গতকালের কোনো বাসি তরকারি থাকলে সেটুকু নেয়। কিন্তু বেশিরভাগ সময়ই কেবল রুটিটাই খেতে হয় পিহুকে, কোনো তরকারি ছাড়াই। কারণ সুমা প্রতিদিন রাতে আটার পরিমাণ মেপে রেখে দেন, যেন বাড়তিভাবে পিহু নিতে না পারে। ডিমগুলো গুনে গুনে ফ্রিজ থেকে বের করে দেন, কেবল দুজনের জন্য। এরপর ফ্রিজে তালা লাগিয়ে চাবিটা নিজের সাথে নিয়ে ঘুমাতে যান সুমা। বর্তমান কাজের মেয়ে কমলার ডাকে হুঁশ ফিরল পিহুর। এত সময় নিজের অতীতের মাঝে ডুবে ছিল সে। কমলা বলল, আপামনি কি বাইসাবের কথা ভাবতেছিলেন? পিহু বলল, কোন বাইসাবের কথা বলছেন আপনি? আরে আমাগো এমপি সাহেব, যার হুকুমে আমি এইখানে আসছি আপনার কাছে কাছে থাকতে। ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাই ওনার বিষয়ে ভাবার কোনো প্রশ্নই আসছে না। সম্পর্ক তো আছেই আপামনি। এমপি সাহেব নিজে আমারে কইয়া দিছে আপনি তার হবু বউ লাগেন। আমি যেন আপনারে যত্ন আত্মীতে কোনো ত্রুটি না রাখি। যদি ফাঁকিবাজি দেখাতে যাই তাহলে আমার গর্দান চলে যাবে তার হাতে। পিহু নাক ছিটকে মিনমিনিয়ে বলল, এই বেহায়া অসভ্য লোকটা পারে না তো সারা দেশে মাইকিং করে বেড়াতে নিজের নির্লজ্জপনার। কমলা তা শুনতে না পেয়ে কইল, আপামনিকে কিছু কইলেন? না, কিছু বলিনি, আপনি আপনার কাজ করুন। কমলা আচ্ছা বলল প্রত্যুত্তরে শুধু। খানবিলার ড্রয়িং রুমে রাগান্বিত ভাব মুখে ফুটিয়ে পায়চারি করছেন জামাল খান। তার হাতের ডান পাশে সোফায় বসে হু হু করে কাঁদছে 22 বছরের আশেপাশে থাকা অতি আধুনিক পোশাকধারী মেয়ে। এই মেয়েটাই হলো নিশা, যার কথা নির্ঝর তেজকে বলেছিল। অন্য পাশে সোফায় বসে একবার সেই মেয়েটির দিকে তো আরেকবার নিজের স্বামীর দিকে তাকাচ্ছেন তাহমিনা খান। তার পাশে গম্ভীর মুখ নিয়ে হাতে থাকা লাঠির উপর ভর দিয়ে বসে আছেন জামাল খানের বাবা মোস্তফা খান। কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন মোস্তফা খানের মেজ পুত্রবধূ শিউলি ও ছোট পুত্রবধূ আতুশি। সার্ভেন্টরা নিজ নিজ কাজে ব্যস্ত। শিউলি আতুশির দিকে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, ছোট, তোর কি সত্যিই মনে হয় তেজ এই মেয়ের সন্তানের বাবা হতে যাচ্ছে? আতসী বলল, আরে না, কি যে বলো তুমি মেজো ভাবি। আমাদের তেজ কতটা ইনোসেন্ট, কোনোদিন একটা সিগারেট পর্যন্ত ছুঁয়ে দেখেনি। প্যাকেটের গায়ে ধূমপান শরীরের জন্য ক্ষতিকর লেখা আছে এই জন্য। সেই ছেলে নেশা করে মাতাল হয়ে তালে তালে এত বড় একটা কাণ্ড ঘটাবে, এটা অবিশ্বাস্য বিষয়। আমার মনে হয় এই মেয়ে এখানে এসেছে এমন লজ্জাজনক দাবি করে টাকা হাতানোর জন্য। হুম, আমারও তো তাই মনে হচ্ছে। এখন তেজ আসলে পুরো বিষয়টা খোলসা হবে। ওদের কথোপকথন শেষ হতে না হতেই খানভিলার মূল দরজা পেরিয়ে ভিতরে প্রবেশ করলো তেজওয়ার আর নির্ঝর দুজনেই একসাথে। শিউলি তেজকে দেখা মাত্র বলল, ওই তো তেজ এসেছে। সকলের দৃষ্টি এবার গিয়ে পড়লো তেজের উপর। নিশা তেজের দিকে তাকাতেই ওর কান্না বন্ধ হয়ে গেল, মুখটাও অটোমেটিক হা হয়ে গিয়েছে। তেজের পরনে ডোলা ডালা একটা ফুল হাতা শার্ট আর ডোলা একটা প্যান্ট রয়েছে। চোখে মোটা ফ্রেমের বড় আকারের একটা চশমা রয়েছে। চুলগুলো একপাশে শীতে উঠানো, তেলে চিটচিটে অবস্থা। শার্টটা একদম গলা পর্যন্ত থাকা বাটনটাও দেওয়া। এ কোন তেজকে দেখছে সে? নিশা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। তেজ ওর চোখে থাকা চশমাটা ঠেলে কিছুটা উপরে তুলে
ওর বাবা জামালের সম্মুখে এসে দাঁড়িয়ে মাথা নোয়ানোর অবস্থায় বলল, বাবা আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কল ধরতে পারিনি। আমি গতকাল থেকে একটা গ্রামে ছোট ছোট বাচ্চাদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম। ফোনটা সেখানেই, আমার জন্য থাকার ব্যবস্থা করা হয়েছিল যেখানে, সেখানে ব্যাগের ভিতরে তুলে রেখেছিলাম। তেজের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে নির্ঝর মনে মনে বলল, মধ্যরাত পর্যন্ত পার্টি করে ওয়াইন খেয়ে খানিকক্ষণ পূর্ব পর্যন্ত নেশায় বিভোর হয়ে থাকা ব্যক্তিটি যে ইনি, তা কেউ দেখে বলতে পারবে না। তেজ ভাইয়ার বাড়ির সবার সামনে থাকা রূপ আর বাহিরে আমাদের সামনে থাকা রূপ, এর মাঝে পার্থক্য বের করে দুজনকে একজন ব্যক্তি বলে চিহ্নিত করা অসম্ভব একটি কাজের মধ্যে এটা একটা। আতসী হাসি মুখে দূর থেকেই ইশারায় তেজের নজর কাটিয়ে বলল, মাশাল্লাহ, এমন নিষ্পাপ মাসুম ছেলেটার উপর এই বজ্জাত মেয়েটা এত বড় একটা কেচ্ছার দাগ লাগাতে এসেছে। ইচ্ছে করছে ওর মাথার সবগুলো চুল টেনে ছিঁড়ে ফেলি। জামাল এবার নিশার দিকে তাকিয়ে পরক্ষণেই তেজের উপর দৃষ্টি স্থির করে গম্ভীর স্বরে বলল, এই মেয়েকে চিনো তুমি? তেজর মাথা তুলে নিশার দিকে তাকালো। নিশা মুখ এখনো হাঁ হয়ে আছে। তেজ নিশার উপর থেকে দৃষ্টি সরিয়ে বলল, এই হাঁ করা আন্টিকে আমি এর আগে কখনো দেখিনি বাবা। কে উনি? নিশা সঙ্গে সঙ্গে নিজের মুখ বন্ধ করে চোখের আকৃতি ছোট করে মনে মনে বলল, অসভ্য ছেলে আমাকে আন্টি বলল। শিউলি আর আতসী মুখ চেপে নিজের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।